পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান। ভোটে অনিয়ম হলে পার পাবে না কেউ, হুঁশিয়ারি জামায়াতের। গণভোটের 4 প্রশ্নের কোনটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। একটি দলের বিরুদ্ধে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ এনসিপির। খতমে নবুওয়াত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি, একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে সংসদে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, সবার সহযোগিতা চাইলেন আইজিপি। জনপদের সময়ে সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, এমন মন্তব্য করে পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সহ নানা স্লোগানে মুখর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির জনসমাবেশে ঢল নামে নেতাকর্মীর। রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীরা আসেন সমাবেশে। শনিবার দুপুরে সমাবেশ মঞ্চে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা। পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল। 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। দিল্লিতে বসে জ্বালাও পোড়ায়ের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তা হতে দেবে না। নির্বাচনে অংশ না নিলে জামাতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। ভালো হয়ে যান, কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করে আপনাদের অস্তিত্ব থাকবে না। সেই দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কেন আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? এর আগে চাঁপাইনবাবগঞ্জের রেয়াইচর এলাকায় মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে। এখানকার আপনার পুরো পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছা করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। এদিন সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ। গণভোটের 4টি প্রশ্নের কোনটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়? অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। দুপুরে রাজধানীর শ্যামলীতে তারেক রহমানের পক্ষে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে উদ্দেশ্য সফল হবে না। সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের, তাকে বাসস্থান দেওয়া, তার সন্তানের চিকিৎসা, তার সন্তানের শিক্ষা, এগুলো নিশ্চিত করা। এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ। আমরা পিয়ার না গণভোট, এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে।
হ্যাঁ বা না, তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব? এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হওয়ার সিদ্ধান্তে দেশে কোনো অস্থিরতা তৈরি হলে দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা। শনিবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী মোটর শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শোভাযাত্রার আগে এক পথসভায় অংশ নেন তিনি। বলেন, এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। বিগত দিনের মতো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের অন্যতম এই শীর্ষ নেতা। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন, তা না হলে মনে রাখবেন আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। এদিকে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই। রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না। কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয়। কাউকে গুরুত্ব দিল, কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না, অচল অবস্থা সৃষ্টি হয়। এই দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এ সময় তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। লক্ষ লক্ষ কোটি কোটি শফিক মুন্সি, সময় সংবাদ। কষ্ট দেওয়ার জন্য একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া সংস্কার মর্জিমতো হওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে কৃষি গবেষণা কাউন্সিলে এনসিপির কৃষি উইং আয়োজিত এক সেমিনারে যোগ দেন দলটির শীর্ষ নেতারা। এ সময় রাজনীতিতে গুন্ডা চাঁদাবাজদের আধিপত্য নিয়ে আক্ষেপের কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর নোবেলজয়ী একজনকে সরকার প্রধান বানানো হলেও নানা চাপের মুখে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে বলে মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ সমন্বয়ক হান্নান মাসুদ। 24 পরবর্তী যে সরকারকে একজন ইকোনমিস্টকে আমরা দেশের দায়িত্ব দিয়েছি, নোবেলজয়ী ইকোনমিস্টকে, আমরা ভাবছিলাম যে হচ্ছে নিয়ে এই উদ্যোগগুলা নেবেন, কিন্তু দেখা গিয়েছে ইস্টাবলিশমেন্টের চাপে উনি নিজেই আত্মসমর্পণ করেছেন। আগের রাজনৈতিক ব্যবস্থার উপর, আগের আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান, তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাই সনদের বিষয়ে যে ধোঁয়াশা তৈরি করা হয়েছে তা সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারকে ভাগ করে ফেলা হয়েছে সরকারের মর্জি মতো। সংস্কারের বিষয়বস্তুগুলোকে রাজনৈতিক দলের আওতাধীন করে ফেলা হয়েছে তাদের মতিগতির উপরে, তাদের অভিরুচির উপরে। এমন অস্পষ্ট অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই সনদের বস্তু দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে। একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। গণভোটের রায় যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব। এই ফেসিবাদী আমলের বাংলাদেশ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি জানানো হয়েছে। এই দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াত নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, দেশের অন্যান্য দলের নেতা ও আলেম ওলামার ঢল নামে।
ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস খতমে নবুয়াত এর গুরুত্ব তুলে ধরতে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন সকাল থেকে সমাবেশে সমবেত হন বিশ্বের শীর্ষস্থানীয় আলেম উলামা ও ইসলামী চিন্তাবিদ এবং রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে সারা দেশ থেকে আসা আলেম ওলামার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। দেশের প্রতিটি জেলায় দায়িত্বরত জেলা প্রশাসক ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে। সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি জামাত নেতারা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব। কাদিয়ানী কাফের, অমুসলিম ঘোষণা করলাম। এ সময় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা ঘোষণাপত্র তুলে ধরেন মাওলানা মাহফুজুল হক। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম জেনে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করতে হবে। কাদিয়ানীদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবার আড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে এবারই প্রথম অনুষ্ঠিত হল আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। জমিনে বিরোধের জেরে তুলকালাম। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত 20। ভোলায় অবৈধভাবে বালু তোলায় বাধা দেয় এলাকাবাসীর ওপর হামলা, 3 জন গুলিবিদ্ধ। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আর খুলনায় এক অনুষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন আইজিপি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত 3 জনের মামলার রায়ের দিন ঘোষণা ঘিরে সম্প্রতি দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেয়া হয় বেশ কিছু যানবাহনে আগুন, ঘটানো হয় ককটেল বিস্ফোরণও। পরে 17 নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার দুপুরে পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এই রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম। সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন আইজিপি। যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি, সেজন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি। আমাদের হাতে যে 2 মাস আছে আমরা অবশ্যই পারবো। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের ভোট সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন আইজিপি। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে শ্রমিক শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই মুহূর্তে রণক্ষেত্র অবস্থা তৈরি রয়েছে। প্রায় ঘন্টাখানিক পর্যন্ত, অর্থাৎ রাত 7টা থেকে শুরু হয়ে এখন রাত 8টা বাজে, প্রায় ঘন্টাখানিক পর্যন্ত এখানে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। এখানকার
এই মুহূর্তে শিক্ষার্থীরা বরিশালের বিএম কলেজের সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রীয় নতুল্লাবাদ টার্মিনাল এলাকার সামনের যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান করছে। তাদের দাবি হচ্ছে হাফ ভাড়া নিয়ে হিজলার এক শিক্ষার্থী হিজলা উপজেলার এক শিক্ষার্থী বিএম কলেজে আসার পথে এক শিক্ষার্থীকে হাফ ভাড়া নিয়ে প্রথমে বাগবিতান্ডা হয়, পরে শিক্ষার্থীকে মারধর করা হয়। সেই শিক্ষার্থীকে তার সহপাঠীরা উদ্ধার করতে আসলে পর তাদেরকেও এখানকার শ্রমিকরা নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার শ্রমিকরা মারধর করে। এরপর সেই খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে তাদের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এখানকার শ্রমিকরা জানিয়েছে তাদের প্রায় অর্ধশতেরও বেশি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করছে এখানকার পরিবহন শ্রমিকরা। যদিও বা এই মুহূর্তে কোনো শ্রমিক নেতা বা শ্রমিক বা মালিক সমিতির কেউই রাস্তার এই অংশে নেই। পুরোপুরি এই অংশটি এই মুহূর্তে বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। ফলে এই জায়গা থেকে এই মুহূর্তে বরিশালের এটি কেন্দ্রীয় প্রধান বাস টার্মিনাল, এখান থেকে কোনো বাস চলাচল করছে না। কার্যতই যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। শ্রমিকরা দাবি করেছেন তাদের অর্ধশতেরও বেশি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আর এখানকার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছে যে এই ঘটনাটি শুধুমাত্র হাফ ভাড়া নিয়ে যে বাগবিতান্ডার থেকে আজকের এই গন্ডগোলের যাত্রাপাত সেটি আসলে আজকেই নয়, এর আগেও বহুবার এই নতুল্লাবাদ বাস টার্মিনাল কিংবা রূপাতলী বাস টার্মিনাল এলাকায় নাজেহালের শিকার হতে হয়, শিক্ষার্থী সহ সব যাত্রীদের নাজেহালের শিকার হতে হয়। তারই একটি স্ফুলিঙ্গ বা ঘটনার বিস্ফোরণ আজকে কিন্তু এখানে ঘটলো। সাধারণ জনতাও তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন বলে এখানকার আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন। এবং এই আন্দোলনে সব ছাত্র সংগঠনেরই বিএম কলেজ সহ আশপাশের বিভিন্ন ক্যাম্পাসের সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসেছেন। এসে এই মুহূর্তে আসলে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। যদিও বা সিনিয়র নেতারা এসে পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও এরই মধ্যে চলে এসে তারা পরিস্থিতি সামাল দেবার চেষ্টা চলছে। কার্যত এখন পর্যন্ত উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরবর্তী বুলেটিনে আমরা হয়তোবা আরো বিস্তারিত জানাতে পারবো এই ঘটনার শেষ কোথায়। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। জনপদের সবাই আরো থাকছে। নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে নেই ইলিশের দেখা। ধরা পড়ছে 3 থেকে 15 কেজি ওজনের পাঙ্গাস। ঘাটেই 500 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি। স্বস্তিতে জেলেরা। ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। সকালে সরাইল শাহজাদাপুর দেওরা গ্রামের মাগুরহাটি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় জমি নিয়ে স্থানীয় দানা মিয়া ও শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে উভয় পক্ষের লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং বাড়ি ঘরে হামলায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোলা সদরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় এলাকাবাসীর ওপর গুলি চালিয়েছে বালুদস্যুরা। এতে 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 5 জন। পুলিশ জানায় সকাল থেকে মেঘনার সরকারি বালু মহলের বাইরে ভবানীপুর চর এলাকা থেকে একটি ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছিল। তীরের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শতাধিক এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে বালুদস্যুরা তাদের ওপর হামলা চালায়। দেখছেন জনপদের সময়। নদীতে জাল ফেলে হতাশ ভোলা জেলেরা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও মেঘনা তেঁতুলিয়ায় নেই ইলিশের দেখা। তবে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ছে 3 থেকে 15 কেজি ওজনের পাঙ্গাস। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষে গত 25 অক্টোবর থেকে মেঘনায় জাল ফেলছেন জেলেরা। তবে তারা ঘাটে ফিরছেন অনেকটা খালি হাতে। এদিকে জেলেদের হতাশার মধ্যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে বড় আকারের পাঙ্গাস, যার ওজন 3 থেকে 15 কেজি পর্যন্ত। ঘাটেই বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। জেলেরা বলছেন ইলিশের আয় হচ্ছে পাঙ্গাসেই। অভিযানের পরতনে নদীতে কোনো মাছ হয় না, ইলিশ মাছ তাহলে জায়গা গেছি 3টা পাঙ্গাস বেচছি। ইলিশ মাছ কমছে দেখে পাঙ্গাস 2 একটু পাই। গত বছরের তুলনায় এই বছর পাঙ্গাস উত্তোলন ভালো। মোটামুটি জেলেরা চলতে পারে, আমরাও চলতে পারি। নিয়মিত অভিযানের কারণে ইলিশের সঙ্গে পাঙ্গাসের উৎপাদন বাড়ছে বলে জানায় মৎস্য বিভাগ। এটাই খুবই স্বাভাবিক এবং প্রতি বছর এটাই হয়ে থাকে। জেলেরা এখন যেহেতু ইলিশ কম পাচ্ছে, তারা তাদের যে ইলিশ না পাওয়ার কারণে তাদের যে লোকসানটা সেই পাঙ্গাসের মাধ্যমে তারা তুলে নিতে পারবে। মৎস্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ভোলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,80,000 মেট্রিক টন। প্রথম 5 মাসে ইলিশ ধরা পড়েছে 61,000 মেট্রিক টন। সময় সংবাদ, ভোলা।
জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান, ভোটে অনিয়ম হলে পার পাবে না কেউ, হুঁশিয়ারি জামায়াতের। গণভোটের 4 প্রশ্নের কোনটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। একটি দলের বিরুদ্ধে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ এনসিপির। এবং খতমে নবুওয়াত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি, একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে সংসদে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।